আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। চৌধুরী মঈনুদ্দিনকে নিয়ে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন স্তরে চলা দীর্ঘ ৬ বছরের আইনি লড়াই এবং এর চূড়ান্ত পরিণতিতে ব্রিটিশ সরকারের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা ও বিপুল অর্থ ক্ষতিপূরণ প্রদান এটি শুধুই একটি মানহানি মামলার নিষ্পত্তি নয়, বরং আধুনিক গণতান্ত্রিক সমাজে রাষ্ট্রীয় জবাবদিহি, ব্যক্তির অধিকার, আন্তর্জাতিক বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক প্রভাবের এক অভূতপূর্ব অধ্যায়। এই ঘটনাটি বোঝার জন্য প্রয়োজন এর বিস্তৃত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। ১৯৭১ সালের অভিযোগগুলোর আন্তর্জাতিক প্রেক্ষাপট, ব্রিটিশ হোম অফিসের ভুলভ্রান্তি, ৬ বছরের আইনি প্রক্রিয়া ও আদালতের কঠোর মনোভাব, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর ভূমিকা এবং রাষ্ট্র নাগরিক সম্পর্কের নৈতিক ভিত্তি বিশ্লেষণ। এই বিশাল ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে চৌধুরী মঈনুদ্দিনের মামলাটি শুধু ব্যক্তিগত মর্যাদা রক্ষার সফলতা নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় মেশিনারির বিরুদ্ধে একজন নাগরিকের ন্যায় বিচারের লড়াই এবং সেই লড়াই কিভাবে আইনের শাসন ও গণতান্ত্রিক নীতিসমূহকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে তার প্রতীক। শেখ হাসিনার প্রতিষ্ঠিত বাংলাদেশের আইসিটি আদালতের ২০১৩ সালের অত্যন্ত বিতর্কিত যুদ্ধাপরাধের ট্রায়াল এবং তাতে তার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ড নিয়ে দেয়া অবৈধ রায় নিয়ে দীর্ঘ লড়াই শেষে যেভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন চৌধুরী মঈনুদ্দিন, তার কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। চৌধুরী মঈনুদ্দিন ১৯৭৩ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং ১৯৮৪ সাল থেকে যুক্তরাজ্যের নাগরিক। ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি লন্ডনের বিভিন্ন মুসলিম সংগঠন, কমিউনিটি উন্নয়নমূলক কাজ এবং সামাজিক নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন। ব্রিটেনে তার অবস্থান ছিল একজন স্বনামধন্য কমিউনিটি নেতার, যিনি অভিবাসী সমাজের উন্নয়নে বিভিন্নভাবে অবদান রেখেছেন। কিন্তু বাংলাদেশের আইসিটি আদালতের ২০১৩ সালের অত্যন্ত বিতর্কিত যুদ্ধাপরাধ ট্রায়াল এবং তাতে বিশেষজ্ঞ পর্যবেক্ষক এবং বিভিন্ন দেশের সংসদ সদস্য অনেকেই দাবি করেছিলেন যে বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচারের প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং স্বচ্ছতার ঘাটতি রয়েছে। অভিযোগ ছিল সাক্ষী সুরক্ষা নেই, বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, সরকারের সরাসরি প্রভাব রয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। মঈনুদ্দিন নিজেও সবসময় বলেছেন যে তার বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। এমন একটি বিতর্কিত রায়কে যখন ব্রিটিশ হোম অফিস সরকারি ওয়েবসাইটে হেইটফুল এক্সট্রিমিজমের প্রমাণ হিসেবে ব্যবহার করল, তখন তা শুধু আইনি নয়, নৈতিকভাবেও গুরুতর প্রশ্নের জন্ম দেয়। দু সালে ব্রিটিশ হোম অফিসের ওয়েবসাইটে কমিশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজমের চ্যালেঞ্জিং হেটফুল এক্সট্রিমিজম শীর্ষক রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে চৌধুরী মঈনুদ্দিনের নাম এমনভাবে ব্যবহার করা হয় যেন তিনি হেটফুল এক্সট্রিমিজম বা জাতীয় নিরাপত্তা হুমকির সঙ্গে সংশ্লিষ্ট। প্রমাণ হিসেবে তুলে ধরা হয় বাংলাদেশে তার বিরুদ্ধে দেয়া আইসিটি রায়। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে ব্রিটিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যার কাজই হল জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, একজন ব্রিটিশ নাগরিককে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের মতো পৃথিবীর সবচেয়ে গুরুতর অভিযোগে অভিযুক্ত করে। আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের অভিযোগ অত্যন্ত গুরুতর, কারণ এটি শুধু একটি রাষ্ট্রীয় অপরাধ নয়, এটি মানবজাতির বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমন অভিযোগ একবার কোনো নাগরিকের উপর লেগে গেলে তার সামাজিক, পেশাগত, মানসিক, অর্থনৈতিক প্রতিটি স্তরেই গভীর ক্ষতি হয়। মঈনুদ্দিনও সেই ক্ষতির শিকার হন। কমিউনিটি নেতৃত্ব থাকা সত্ত্বেও তিনি হঠাৎই জনসম্মুখে একজন কলঙ্কিত ব্যক্তিতে পরিণত হন। সামাজিক আস্থাহানি ঘটে, ব্যক্তিগত জীবন বিপর্যস্ত হয় এবং সবচেয়ে বড় বিষয়, একজন নাগরিক হিসেবে তার মর্যাদা বিপন্ন হয়। এই বাস্তবতায় তিনি সিদ্ধান্ত নেন ব্রিটিশ হোম সেক্রেটারির বিরুদ্ধে মানহানি মামলা করার। যুক্তরাজ্যের আইনে মানহানি মামলা অত্যন্ত জটিল, বিশেষ করে যখন তা সরকারের বিরুদ্ধে করা হয়, কারণ সরকার ও তার অধীনস্থ সংস্থাগুলো সাধারণত জনস্বার্থে কাজ করে এবং অনেক ক্ষেত্রে তাদের প্রকাশনা আইনের চোখে সুরক্ষিত থাকে। কিন্তু মঈনুদ্দিনের যুক্তি ছিল স্পষ্ট, তার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা, রিপোর্টটি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের
বাংলাদেশের আইসিটি রায়ের বৈধতা ব্রিটেনে গ্রহণযোগ্য নয়। হোম অফিস যুক্তি দেখায় যে তারা বাংলাদেশি রাষ্ট্রীয় আদালতের রায়ের উপর নির্ভর করেছে এবং সেই অনুযায়ী রিপোর্ট প্রকাশ করেছে। কিন্তু আদালত বারবারই প্রশ্ন তোলে, বাংলাদেশের আইসিটি কি আদৌ আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে? একটি রাজনৈতিকভাবে বিতর্কিত বিচার প্রক্রিয়াকে কি সরকারের মতো একটি প্রতিষ্ঠান নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে? হোম অফিস এই প্রশ্নের উত্তর কখনোই সন্তোষজনকভাবে দিতে পারেনি। ছয় বছর ধরে মামলা চলতে থাকে হাইকোর্ট, কোর্ট অফ আপিল এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই 6 বছরে হোম অফিস নানা যুক্তি তুলে ধরে দাবি করে যে তারা জনস্বার্থে কাজ করছে, কিন্তু আদালতের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। একজন নাগরিককে চরম গুরুতর অভিযোগে অভিযুক্ত করার ক্ষেত্রে সরকারের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লর্ড রিড যে মন্তব্য করেন তা ব্রিটিশ বিচার ব্যবস্থার মূলনীতি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে। তিনি বলেন, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের চেয়েও গুরুতর অভিযোগ নিজের নাগরিকের বিরুদ্ধে কল্পনা করা কঠিন। যখন এই ধরনের অভিযোগ সরকারের পক্ষ থেকে তার নিজের নাগরিকের বিরুদ্ধে আনা হয়, তখন তা বিশেষভাবে গুরুতর। এই মন্তব্য শুধু আদালতের দৃষ্টিভঙ্গি নয়, এটি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতা নির্ধারণের একটি মূল মাপকাঠি। একজন নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্র যখন অভিযোগ আনে, তখন সেই অভিযোগ অবশ্যই নির্ভুল, প্রমাণ নির্ভর এবং ন্যায়সঙ্গত হতে হবে। কিন্তু মঈনুদ্দিনের ক্ষেত্রে হোম অফিস কখনোই প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এমনকি বাংলাদেশে দেয়া রায়ের বৈধতা সম্পর্কেও তারা শক্ত যুক্তি দেখাতে পারেননি। সুপ্রিম কোর্টের রায় মঈনুদ্দিনের পক্ষে গেলে হোম অফিস বুঝতে পারে যে তাদের অবস্থান আইনি ও নৈতিকভাবে টিকবে না। এরপর তারা অফার টু অ্যামেন্ডস প্রক্রিয়া শুরু করে। এটি যুক্তরাষ্ট্রের আইনে বিশেষ ধরনের ব্যবস্থা, যার মাধ্যমে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বা সংস্থা প্রকাশ্যভাবে স্বীকার করতে পারে যে তারা মানহানি করেছে এবং ক্ষতিপূরণ দিতে রাজি। বিরল ঘটনা হলো একটি রাষ্ট্রীয় সংস্থা এই প্রক্রিয়া ব্যবহার করেছে। সাধারণত সরকার এই ধরনের ভুল স্বীকার করতে ঝুঁকি নেয় না, কারণ এতে রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। কিন্তু মঈনুদ্দিন মামলায় হোম অফিস বাধ্য হয়, কারণ আদালতে স্পষ্ট জানিয়ে দেয় তাদের বিরুদ্ধে মানহানির অভিযোগ প্রমাণিত। 2025 সালের 25 নভেম্বর হাইকোর্টে চূড়ান্ত শুনানির সময় হোম অফিসের আইনজীবী প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করেন। তিনি স্পষ্ট বলেন, মঈনুদ্দিনের বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা, বাংলাদেশের বিতর্কিত রায়কে ভিত্তি করে প্রকাশনা করা ভুল ছিল এবং এর ফলে তার মানহানি হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হয় যে তাকে 2,25,000 পাউন্ড ক্ষতিপূরণ প্রদান করা হবে। মানহানি মামলায় এটি ব্রিটিশ সরকারের দেয়া সর্বোচ্চ ক্ষতিপূরণগুলোর অন্যতম। শুধু অর্থ নয়, নৈতিক দিক থেকেও এটি বিশাল স্বীকৃতি যে একজন নাগরিক রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার পেতে পারেন এবং তার মর্যাদা পুনরুদ্ধার করতে পারেন। এই মামলার মারাত্মক তাৎপর্য রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। প্রথমত, এটি প্রমাণ করে যে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় আন্তর্জাতিক বিচার ব্যবস্থার চোখে গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছিল যে আইসিটি রাজনৈতিকভাবে চালিত, বিচারিক স্বাধীনতা নেই এবং এটি আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন করেছে। ব্রিটিশ আদালতের রায় সেই যুক্তিকেও শক্তিশালী করে। দ্বিতীয়ত, এটি প্রমাণ করে যে যুক্তরাজ্য তার নাগরিকের রক্ষায় কতটা সংবেদনশীল। কোনো রাজনৈতিক প্রভাব নয়, বরং যুক্তরাজ্যের আদালত কঠোরভাবে নির্ধারণ করেছে যে সত্য কী এবং রাষ্ট্রীয় ক্ষমতার সীমা কোথায়। তৃতীয়ত, এই মামলাটি ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। যে কোনো রাষ্ট্র তার নাগরিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার আগে হাজারবার ভাববে, বিশেষ করে তা যদি বিদেশি কোনো রাষ্ট্রের বিতর্কিত রায়কে ভিত্তি করে হয়। ব্যক্তিগতভাবে মঈনুদ্দিন বলেন, এই রায় তার জন্য গর্ব ও সত্য প্রতিষ্ঠার প্রতীক। 6 বছর ধরে যে মানসিক যন্ত্রণা তিনি ভোগ করেছেন, যে সামাজিক অপমান সহ্য করেছেন, যে সম্মানহানি হয়েছে, এই রায় সেই সব ক্ষত ধুয়ে দিয়েছে। তিনি বলেন, হোম অফিস দ্রুত ভুল সংশোধন করবে ভেবেছিলেন, কিন্তু তাদের অনীহা তাকে দীর্ঘ আইনি যুদ্ধে ঠেলে দেয়। যদিও এই পথ ছিল ক্লান্তিকর, তবে শেষ পর্যন্ত ব্রিটিশ বিচার ব্যবস্থা তাকে ন্যায় দিয়েছে। এটি একজন নাগরিকের জন্য গভীর তৃপ্তির বিষয়।
আইনজীবী প্রতিষ্ঠান কার্টার রাকের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যুক্তরাজ্যের সবচেয়ে শক্তিশালী মানহানি বিশেষজ্ঞদের একটি দল। আন্তর্জাতিক রাজনৈতিক মামলায় কাজ করার অভিজ্ঞতা থাকায় তারা বাংলাদেশের আইসিটির রায়ের রাজনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক আইনের মানদণ্ড এবং ব্রিটিশ আইনে প্রমাণযোগ্যতার বিষয়টি অত্যন্ত শক্ত যুক্তি দিয়ে উপস্থাপন করেন। হোম অফিসের যুক্তিগুলো একে একে আদালতে খণ্ডিত হয়, কারণ তারা কোনো বাস্তব প্রমাণ দেখাতে পারেননি। সামগ্রিকভাবে এই রায় বিচার করে দেখায় যে রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকের বিজয় শুধু আইনগত সাফল্য নয়, এটি একটি নৈতিক এবং রাজনৈতিক বার্তা। রাষ্ট্র যখন ভুল করে তখন সেই ভুল স্বীকার করার ক্ষমতাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। যুক্তরাষ্ট্রের হোম অফিস আদালতে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করেছে। এটি দেখায় যে তারা আইনের শাসন ও মানুষের মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিশ্বের অনেক রাষ্ট্র কখনো তাদের ভুল স্বীকার করে না, কখনো ক্ষমা চায় না, কখনো ক্ষতিপূরণ দেয় না, কিন্তু যুক্তরাজ্য তা করেছে। এটি শুধু চৌধুরী মঈনুদ্দিনের নয়, বরং মানবাধিকার ও বিচার প্রক্রিয়ার ইতিহাসে একটি জ্বলন্ত উদাহরণ। এই মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো সত্য কখনো হারিয়ে যায় না, ন্যায় বিচার দেরিতে হলেও আসে এবং রাষ্ট্রীয় ক্ষমতা কখনোই ব্যক্তির মর্যাদার ওপরে নয়। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রায়ালের গ্রহণযোগ্যতা আরও প্রশ্নবিদ্ধ হবে এবং যে কোনো রাষ্ট্রকে আরও সতর্ক হতে হবে, বিশেষ করে যখন তারা বিদেশি কোনো রাজনৈতিক রায়কে নিজেদের নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। এই রায় প্রমাণ করেছে একজন নাগরিকের মর্যাদা রাষ্ট্রের ক্ষমতার চেয়েও বড়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।